সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কুল বন্ধের এই দিনগুলোতে তোমরা যে যেখানে আসো আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। তো তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ত্রিকোণমিতিক অংশ, ত্রিকোণমিতিক অংশ 8-2 এর একটা ক্লাস আমি গত ক্লাস নিয়েছিলাম, তোমরা জানো এটা। আজকে ঠিক তারপরের অংশ, তোমার কোয়াড্রেন্ট বা আমরা চতুর্ভাগের সম্বন্ধে আজকে আমরা জানবো। আগে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ আমরা জেনে তারপর আমরা এই চতুর্ভাগের উপরে অর্থাৎ কোয়াড্রেন্টের উপরে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করবো। তাহলে প্রথম আগে আমরা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ আমরা জেনে নিই আগে, তারপরে আমরা এই সমস্যার সমাধান করবো। সবাই দেখবে এটা খেয়াল করো, কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ, খেয়াল করো সবাই এটা কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ। এটা তো কোয়াড্রেন্ট কাকে বলবে? এটা অর্থাৎ চিত্রে দেখো এটা x ও x ড্যাশ রেখা এবং y ও y ড্যাশ রেখা পরস্পর সেভ করা, এই দুটি রেখা x ও x ডট রেখা এবং y ও y ডট রেখা পরস্পর সেভ করা যে চারটি ভাগে সৃষ্টি হয়েছে। খেয়াল করো, যে চারটি ভাগে সৃষ্টি হয়েছে এটা তাদেরকে বলা হবে কি? কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। তাদেরকে বলা হবে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ বলা হবে এটা। তো যেখানে দেখো এটা এই ভাগটাকে বলা হবে, দেখো এই ভাগটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, খেয়াল করে এটা কারণ কি করতে হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট মানে প্রথম চতুর্ভাগ। তারপর দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, সবাই বুঝেছে এটা? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। দেখো এটা প্রথম চতুর্ভাগে কারা থাকবে? এটা অল প্লাস। প্রথম চতুর্ভাগে তোমার অল প্লাস। অল প্লাস মানে সবাই পজিটিভ। আমরা গত ক্লাস আমরা জানি এটা যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, ত্রিকোণমিতিক অনুপাত 6টা, সাইন কস টেন, আবার সাইনের উল্টো হচ্ছে তোমার কোসেক, তারপরে কস এর উল্টো হচ্ছে তোমার সেক, আর কস এর উল্টো টেনের উল্টো হচ্ছে তোমার কট। তাহলে এই 6টার মধ্যে দেখো এটা অল প্লাস মানে এই চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্ট কি সবাই পজিটিভ, অর্থাৎ সবাই ঘর। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। অল পজিটিভ মানে এটা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবাই কিন্তু এখানে পজিটিভ। এটা অর্থাৎ সাইন কস টেন সেক কোসেক এবং টেন কট সবাই কিন্তু এই ঘরকে পজিটিভ। এই জন্য এটাকে বলা হয় কি? অল প্লাস। হ্যাঁ, সবাই পজিটিভ এটা। এরপর দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। দেখো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আমরা মনে রাখবো এইভাবে অল সাইন টেন কস, এভাবে আমরা মনে রাখবো। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অল সাইন টেন কস। খেয়াল করে এটা অল সাইন তার মানে সাইনের ঘর। এটা তো সাইনের উল্টো হচ্ছে তোমার কোসেক, এই জন্য কোসেকের ঘর, অর্থাৎ সাইন এবং টেন কোসেকের ঘর। এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে তোমার টেন আর কটের ঘর। এটা অর্থাৎ অল সাইন টেন, টেন উল্টো হচ্ছে তোমার কট। তার মানে কি এই দুই অনুপাত এখানে পজিটিভ হবে, এটা পজিটিভ হবে এটা। আর চতুর্থ চতুর্ভাগ তোমার কস, তার উল্টো হচ্ছে তোমার সেক, এই জন্য এই দুইটা কি পজিটিভ এখানে। সবাই দেখার করে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ মানে সকলে পজিটিভ। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে তোমার সাইনের ঘর, তো সাইনের উল্টো হচ্ছে তোমার কোসেক, এই জন্য সাইন এবং কোসেক হচ্ছে তোমার পজিটিভ এটা। কিন্তু বাকি যে 4টা অনুপাত আছে এটা বাকি 4টা অনুপাতের জন্য তোমার এই ঘরটা হবে মানে দ্বিতীয় চতুর্ভাগটা হবে তোমার নেগেটিভ, অর্থাৎ এই ঘরটা মানে এই চতুর্ভাগটা তোমার সাইন আর কোসেকের ঘর, এই জন্য তারা পজিটিভ। কিন্তু বাকি যে 4টা অনুপাত আছে এটা এই 4টা অনুপাত এই ঘরে আসলে তোমার নেগেটিভ হয়ে যাবে। খেয়াল করো, ঠিক একইভাবে তোমার তৃতীয় চতুর্ভাগ হচ্ছে তোমার কি? টেন আর কটের ঘর। এটা টেন আর কট এক অপর উল্টো, এটা এই জন্য টেন এবং কট এখানে পজিটিভ হবে এটা। বাকি যে 4টা অনুপাত আছে এটা এই 4টা অনুপাত এই ঘরের জন্য নেগেটিভ হয়ে যাবে। ঠিক একইভাবে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে তোমার কি? কস এবং সেকেন্ড ঘর, কস আর সেক এক অপর উল্টো এটা, এই জন্য এই দুইটা অনুপাত পজিটিভ। বাকি যে 4টা আছে অনুপাত আছে এই 4টা এই ঘরে আসলে তোমার নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার নিয়ম। এটা তারপর তোমাদের আমি দেখে নিবে এটা যে কিভাবে এটা সাইনের ঘর বা সাইন আর কোসেকের ঘর, আর বাকি 4টার জন্য নেগেটিভ হবে এটা, তারপরে সে পজিটিভ, বাকিদের জন্য কি নেগেটিভ হয়ে যাবে। এটা আমি এখানে দেখা দিবে এটা। তারপর আমরা একটু জেনে নিই এটা যে প্রতিটা ভাগের সীমা কত। দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট যেখানে তোমার অল পজিটিভ, এটা এখানে তোমার তৃতীয় সীমাটা কত? দেখো এটা তৃতীয় সীমা হচ্ছে তোমার 0 থেকে 9।
থিটার এর সীমা তোমার কি 0 থেকে 90, অর্থাৎ 0 এই গড়ের সীমাটি তোমার কি 0 থেকে 90 থেকে বড় হলে তোমার এই গড়ে চলে আসবে, সেকেন্ড কোণে চলে আসবে। মানে ফার্স্ট কোণ হচ্ছে তোমার কি সীমাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে তোমার কি 90 থেকে 180 পর্যন্ত, এটা 90 থেকে 180 সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের গড় এটা। অর্থাৎ এই গড়ের সীমাটা হচ্ছে তোমার কি 90 থেকে 180, 90 থেকে 180 মিলি, 90 থেকে 180 মিলি এটা। তারপর থার্ড কোয়াড্রেন্ট যেটা এবং কমপ্লিট করে এটা, ওরা পজিটিভ, ওইটাকে আসলে নেগেটিভ হয়ে যাবে এটা। তো থার্ড কোয়াড্রেন্ট সীমাটা হচ্ছে তোমার 180 থেকে 270, এখানে 270 এটা 5 মানে 180 290, তার মানে 3 নম্বর 270 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত। থার্ড কোয়াড্রেন্টের সীমাটা হচ্ছে তোমার 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত এটা। ঠিক একইভাবে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্ভাগ যেটা কস এবং সেকেন্ড গড়, ওরা পজিটিভ, ওইটাকে আসলে নেগেটিভ হয়ে যাবে এটা। সেই গড়ের সীমাটা হচ্ছে তোমার 270 থেকে 360, মানে 180 ধরলে তোমার 270 থেকে 360, এর মধ্যে হচ্ছে তোমার চতুর্ভাগ সীমা। তাহলে আমরা মোটামুটি আমরা 4টা চতুর্ভাগ আমরা কি জেনে নিলাম এটা, কে কোথায় আছে, কে কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ হবে এটা, এবং কোন চতুর্ভাগের সীমা কত এটা আমরা জেনে নিলাম এটা। তাহলে আমরা জানলাম কি এটা সবাই খেয়াল করে এটা মনে রাখবো এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা অল সাইন টেন কস, অল মানে সকল অনুপাত পজিটিভ এখানে, সকল অনুপাত পজিটিভ এটা। আর দ্বিতীয় চতুর্ভাগ দুইটা সাইন, এটা সাইনের অনুপাত তোমার কোসেক, এই জন্য এই দুইটার গড়, কিন্তু এই জন্য এই দুইটা অনুপাত মানে এখানে পজিটিভ। আর অন্য সকল অনুপাত মানে আর যে বাকি 4টা আছে, সেই 4টা যদি এখানে চলে আসে তার নেগেটিভ হয়ে যাবে, বাকি 4টা এগুলো নেগেটিভ। ঠিক একইভাবে দেখো তৃতীয় চতুর্ভাগ টেন আর কটের গড় এটা, এরা পজিটিভ, বাকি 4টা কিন্তু এখানে আসলে নেগেটিভ হয়ে যাবে। ঠিক চতুর্থ চতুর্ভাগ তোমার কস এবং সেকের গড়, এরা পজিটিভ হবে এটা, কিন্তু অন্য বাকি 4টার জন্য এইটা নেগেটিভ হয়ে যাবে। একটা একদম আমি দেখাচ্ছি, দেখো এটা যে দ্বিতীয় চতুর্ভাগের ব্যাখ্যাতে দেখো এটা আমরা বলছি এটা সাইনের গড়, এটা সাইন আর কোসেকের গড়, এই জন্য সাইন আর কোসেক ধনাত্মক এটা, কিন্তু বাকি 4টা অনুপাত আছে, 4টা উপর এখানে নেগেটিভ হয়ে যাবে। কিভাবে দেখো এটা একটা দেখো দেখাচ্ছি, দেখো এটা সবাই খেয়াল করে এটা, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ হবে, কিন্তু বাকি 4টা নেগেটিভ হবে এটা। সেটা কিভাবে দেখো এটা এখানে খেয়াল করো, এটা দেখো ওই চতুর্ভাগটা আমি এখানে রাখছি, এটা দেখো এটা x প্রাইম আর y প্রাইম, এটা এই দুইটি দেখা কত সেট করা কি যে 4টা গুণ আছে এটা। আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা কি ফোর্থ কোয়াড্রেন্ট। দেখো এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি ফোর্থ। আমি একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, এটা যে সেকেন্ড কোয়াড্রেন্ট আমি সাইন এবং কি কোসেকের গড় বলছি এটা, এই জন্য এরা ধনাত্মক, বাকি 4টা অনুপাত এখানে নেগেটিভ হবে এটা। কিভাবে দেখো এটা, আমি ওই ঘরে মানে দ্বিতীয় চতুর্ভাগে একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম, দেখো এটা সমকোণী ত্রিভুজ, ও পিপি একটা সমকোণী ত্রিভুজ, আমি এই কোণটাকে সূক্ষ্মকোণ বিবেচনা করলাম এটা। তাহলে এই কোণের প্রেক্ষিতে আমি যদি নামকরণ করি এটা থিটা কোণের প্রেক্ষিতে, নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে বা বিবেচনাদের কি কোণের প্রেক্ষিতে, এটা বিবেচনাদের কোণের প্রেক্ষিতে নির্দিষ্ট বিপরীত বাহুকে বলা হবে লম্ব, কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব, তাহলে এখানে বিপরীত সমান কি লম্ব। তারপর আমরা জানি সমকোণী বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ এটা, আর অতিভুজ কি যে বাহুর সাথে কোন কোণ থাকা বলা হয় ত্রিভুজ। তাহলে অভিভুজ তোমার ভূমি এই কোণের প্রেক্ষিতে, আর অভিভুজ তোমার অতিভুজ, আর কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব, অর্থাৎ বিপরীত তোমার লম্ব। সবাই খেয়াল করে এটা, যেহেতু তোমার দেখো লম্বটা আমি এখানে পজিটিভ লিখছি, কারণ দেখো এটা হচ্ছে ওয়াই তোমার কি ওয়াই ধনাত্মক দিক এটা, আর ও ওয়াই প্রাইম হচ্ছে তোমার কি ওয়াই এর ঋণাত্মক দিক, এটা ওয়াই এর ধনাত্মক দিক, এটা কি ওয়াই এর ঋণাত্মক দিক। যেহেতু তোমার বিন্দুটা ওয়াই এর ধনাত্মক দিক আছে, এই যে লম্বটা এই ঘরে সবসময় ধনাত্মক পাবে। এই দ্বিতীয় চতুর্ভাগে তোমার বিকুটা লম্ব এটা, যেহেতু এই বিকুটা ওয়াই এর ধনাত্মক দিকে আছে এটা, এই জন্য বিকুটা লম্বটা সবসময় ধনাত্মক পাবে দ্বিতীয় চতুর্ভাগে। আর দেখো এটা ভূমি ওকিউটা, ওকে দেখো এটা হচ্ছে ও এক্স হচ্ছে তোমার এক্স এর ধনাত্মক দিক এটা, কিন্তু ও এক্স প্রাইম হচ্ছে তোমার কি এক্স অক্ষের ঋণাত্মক দিক এটা। যেহেতু তোমার ওকিউটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে এটা, এই জন্য ভূমিটা অলওয়েজ তোমার এখানে নেগেটিভ হবে, ভূমিটা অলওয়েজ নেগেটিভ হবে, যেহেতু ভূমিটা তোমার এক্স অক্ষের ঋণাত্মক দিক, ও এক্স প্রাইম হচ্ছে তোমার এক্স অক্ষের ঋণাত্মক দিক, ও এক্স হচ্ছে তোমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এই জন্য ভূমিটা ওকিউটা সবসময় ঋণাত্মক হবে এদিকে। তাহলে লম্ব তোমার ধনাত্মক, কেন লম্ব ওয়াই ধনাত্মক দিকে আছে এটা, এই জন্য বিপরীত লম্বটা তোমার এই কোণের প্রেক্ষিতে লম্বটা ধনাত্মক হবে, আর এই কোণের প্রেক্ষিতে ভূমিটা তোমার ঋণাত্মক হবে এটা। আর অতিভুজ সর্বদা ধনাত্মক হবে, অতিভুজটা কি সর্বদা ধনাত্মক, সকল কোয়াড্রেন্টের বেলা, সকল চতুর্ভাগের বেলা অতিভুজটা তোমার কি সর্বদা ধনাত্মক হবে এটা। শুধু চেঞ্জ হবে তোমার কি লম্ব আর কি ভূমি, সেটা পরিবর্তন হবে এটা, কিন্তু অতিভুজ সর্বদা কি ধনাত্মক।
এখন যখন দেখো মিলে দেখি এটা আমরা বলছি যে দ্বিতীয় চতুর্ভাগ, দেখো আমি দ্বিতীয় চতুর্ভাগে বর্ণনা দিচ্ছি এটা ডিভিশন দ্বিতীয় চতুর্ভাগ আছে এটা। তো দ্বিতীয় চতুর্ভাগে আমি সাইন আর কোসেক আমি ধনাত্মক করছি কারণ তাদের নিজের করে এটা। আর বাকি যে চারটা অনুপাত চারটা যেমন যেমন তুমি দেখো এটা কস কস যদি এই করে চলে আসতে নেগেটিভ হয়ে যাবে, এটা যদি সাইনের ঘর আর কোসেকের ঘর তারাই পজিটিভ, কিন্তু কস যদি এখানে চলে আসে এটা নেগেটিভ হয়ে যাবে। কারণ দেখো এটা দেখো আমরা জানি যে আমরা গত ক্লাস থেকে আমরা জানি এটা যে কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই জ্যোতি, আমরা জানি এটা কত ভূমি বাই জ্যোতি। তো তুমি দেখো এটা ভূমি ওকিউর মান নেগেটিভ, ভূমি ওকিউর মান কি নেগেটিভ, অর্থাৎ এটা ভূমি মান কি নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে এটা। আর অতিরিক্ত আমি আগে বলছি এটা সর্বদা ধনাত্মক এটা, তাহলে এখানে নেগেটিভ মান আসবে ভূমির বেলায় আর অতিরিক্ত প্লাস মান আসবে এটা। এই জন্য আলটিমেটলি আমি কিন্তু নেগেটিভ মানটাই আমি পাবো, এই জন্য দেখো এটা পজিটিভ নেগেটিভ, অর্থাৎ এইবারে কি পজিটিভ কিংবা নেগেটিভ হয়ে যাবে কিন্তু এটা, ঠিক আছে। তো কস যদি নেগেটিভ হয় এটা আর কসের উল্টো হচ্ছে তোমার কি সেক, তাহলে সেকও তোমার কি নেগেটিভ আসবে। কস যদি নেগেটিভ আসে মানটা এটা, তাহলে কসের উল্টো তোমার কি সেক সেটাও কি নেগেটিভ আসবে। ঠিক একইভাবে দেখো এটা টেন থিটা এটা, তো টেন থিটার সূত্র আমরা জানি কি লম্ব বাই ভূমি, দেখো এটা টেন থিটা লম্ব বাই ভূমি এটা। তো তুমি দেখো এটা এখন লম্ব দেখো পজিটিভ ওপি ওপি লম্ব তোমার পিকিউ পিকিউ তোমার পজিটিভ, তার লম্বের মান আসবে পজিটিভ, আর ভূমি দেখো ওকিউ ওকিউ মান আসবে নেগেটিভ এটা। অর্থাৎ লম্বের মান আসবে তোমার পজিটিভ মান আসবে এটা, আর ভূমির মান আসবে নেগেটিভ, আলটিমেটলি আমি কিন্তু নেগেটিভ মানে পাবো এটা টেনের বেলায়। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের সেকেন্ড ওয়ান দ্বিতীয় চতুর্ভাগের জন্য দ্বিতীয় চতুর্ভাগে আমি টেনের মানটা নেগেটিভে পাবো এটা। এই জন্য তোমার দ্বিতীয় চতুর্ভাগে তোমাকে সাইনের কোসেকের ফর্ম, কিন্তু আলটিমেটলি বাকি যে চারটা অনুপাত আছে এই চারটা অনুপাত তোমার এখানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে এটা। দেখো টেনের মান তোমার এখানে দ্বিতীয় চতুর্ভাগ টেনের মানকে নেগেটিভ হয়ে যাবে এটা। তো টেন যদি তোমার নেগেটিভ হয়ে যায় টেনের উল্টো তোমার কি কর, তো সেটা তোমার নেগেটিভ আসবে এটা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এটা দ্বিতীয় চতুর্ভাগে একটা ত্রিভুজ এঁকে আমি ব্যাখ্যা করছি এটা যে এটা কিভাবে সাইন আর কি কোসেকের গড় তারা পজিটিভ এবং অন্য যে চারটা অনুপাত দেখো চারটা অনুপাত নেগেটিভ আসছে এটা। দেখো সাইনের বেলা কিন্তু পজিটিভ আসবে, দেখো এটা সাইনের বেলা দেখো এটা সাইন দেখো লম্বের মান পিকিউ সেটা তোমার পজিটিভ মানে আসছে এটা লম্ব। আর অতিরিক্ত দেখো সর্বদা বলছি অতিরিক্ত ধনাত্মক হবে এটা, তাহলে ধনাত্মক আমি পজিটিভ মানে পাবো এটা। তাহলে সাইনের বেলা আমি কি দ্বিতীয় সূত্রকে পজিটিভ মানে পাবো, আর সাইনের উল্টো তোমার কোসেক সেও কি পজিটিভ মানে পাবো এটা। তাহলে মোটামুটি আমি মোটামুটি আমাদের বুঝে আসছে এটা কোয়াড্রেন্ট এটা। তাহলে এই কোয়াড্রেন্টের উপরে যদি আমরা কোয়াড্রেন্ট নাম্বার বুঝে গেছি এটা, এই কোয়াড্রেন্টের উপরে এখন আমি সরাসরি অধ্যায় ভিত্তিক কিছু গাণিতিক সমাধান করবো এটা। তো তোমরা বই করে দেখো এটা, তাহলে এই কোয়াড্রেন্ট আমি কিছু গাণিতিক সমাধান করে দেখো এটা। এখন আমরা খেয়াল করো সবাই এটা, আমরা কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগের মাধ্যমে আমরা কিছু গাণিতিক সমাধান করি এটা। তোমাদের বই দেখো এটা পেজ নাম্বার দেখো 175 পেজ দেখো এটা 2 নম্বর দেখো অঙ্ক, পেজ নাম্বার 175 2 নম্বর অঙ্ক দেখো এটা। খেয়াল করো এখানে cos থিটা মান দেওয়া আছে, cos থিটা ইকুয়াল টু -4/5, অর্থাৎ cos থিটা মান নেগেটিভ দেওয়া আছে এখানে, cos থিটা ইকুয়াল টু -4/5 মানে cos থিটা মান নেগেটিভ দেওয়া আছে এবং থিটার একটা সীমা দেওয়া আছে। খেয়াল করো থিটার সীমা হচ্ছে তোমার 180 থেকে 270 এটা, অর্থাৎ পাই মান 180, আবার এখানে পাই 180 বসে এটা কাটলে 270 ডিগ্রি হবে এটা, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। সবাই খেয়াল করো এই দুইটা মান cos দেওয়া আছে এটা, cos থিটা ইকুয়াল টু -4/5 অর্থাৎ cos থিটা মান নেগেটিভ দেওয়া আছে এটা, আর থিটার একটা সীমা দেওয়া আছে এটা, থিটার সীমা হচ্ছে মান 180 থেকে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত হলে মানে এই দুইটাকে মেনে cos এর মান এবং থিটার সীমা এই দুইটাকে মেনে তোমাকে কি বের করতে বলছে এটা tan থিটা এবং কি sin থিটা, অর্থাৎ থিটা কোণের tan অনুপাত এবং কি থিটা কোণের কি sin অনুপাতের মানকে নির্ণয় করতে বলছে। খেয়াল করে এটা আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি আমরা কি কোয়াড্রেন্টের মাধ্যমে সমাধান করব, এটা খুবই সহজ। যদি কোয়াড্রেন্ট বুঝে থাকবে এটা তাহলে এগুলো খুব সহজ তুমি বের করতে পারবে এটা। সবাই দেখে আবার দেখো এটা প্রশ্ন দেখো এটা cos থিটা মান দেওয়া আছে -4/5, তার মানে cos মান নেগেটিভ দেওয়া আছে, আর থিটার সীমা দেওয়া আছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির ভিতরে। তাহলে এই দুইটা মান বিবেচনা এনে আমাকে tan অনুপাতের মান বের করতে হবে আর sin অনুপাতের মানটা আমাকে বের করতে হবে। থিটা কোণের tan অনুপাত আর থিটা কোণের কি sin অনুপাতের মানকে নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা মানকে বিবেচনা নিয়ে এখন আমাকে দেখতে হবে আগে যে এই দুইটা মান কোন চতুর্ভাগে পড়ে। আমরা যে চারটা চতুর্ভাগ জানলাম এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট এটা, তাহলে এই দুইটা মান কোন চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগে চিত্র একটা আমাকে মানটা কি বের করতে হবে। খেয়াল করে এটা, তাহলে দেখো এটা cos থিটা মান কি নেগেটিভ, cos থিটা মান নেগেটিভ, আমরা জানি দেখো এটা cos তোমার চতুর্ভাগে তার নিজের ঘর সে পজিটিভ,
অর্থাৎ নিজের ঘর সে পজিটিভ, আর ফার্স্ট কোয়াড্রেন্ট সবার জন্য পজিটিভ। তাহলে কসের মান নেগেটিভ দেওয়া আছে, এটা কসের নিচের কোণ হচ্ছে পজিটিভ হচ্ছে তোমার চতুর্থ কোয়াড্রেন্ট। তাহলে 2 নম্বর আবার কি দ্বিতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার কসের জন্য নেগেটিভ। অর্থাৎ আমি যদি কসের মান বিবেচনা করি শুধু এটা, তাহলে কস দ্বিতীয় করে তোমার কি নেগেটিভ হবে এটা দ্বিতীয় চতুর্ভাগে, এবং থার্ড কোয়াড্রেন্ট তোমার কি নেগেটিভ হবে কি এটা। তাহলে কসের মান চিন্তা করতে গেলে যদি কস মান নেগেটিভ দেওয়া আছে, এটা কস দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ এই দুই চতুর্ভাগে কি কস কি নেগেটিভ, আর ফার্স্ট কোয়াড্রেন্ট তো সবাই পজিটিভ এটা, আর এটা হচ্ছে কত নিজস্ব ঘর এই কারণে সে পজিটিভ। এটা আবার দেওয়া আছে কি কসের মান কি নেগেটিভ। তাহলে এই মানটা তোমার দ্বিতীয় চতুর্ভাগে কি কস নেগেটিভ আর তৃতীয় চতুর্ভাগ কস নেগেটিভ। তাহলে কসের মান বিবেচনা এলে আমরা এই দুই ঘর কি পেতে পারি, এটা নেগেটিভ বিবেচনা এটা। আবার দেখো এটা থিটার যে সীমাটা দেওয়া আছে এটা 180 থেকে কি 180 থেকে 270। তুমি দেখো এটা হচ্ছে তোমার 0 থেকে 90, এটা হচ্ছে তোমাকে 90 থেকে 180, এটা দেখো এটা 180 থেকে 270। তাহলে থিটার যে সীমাটা দেওয়া আছে এটা এই সীমাটা হচ্ছে তোমার কি তৃতীয় চতুর্ভাগ। তাহলে থিটার সীমা চিন্তা করতে গেলে তোমার তৃতীয় চতুর্ভাগে পড়ে, তৃতীয় চতুর্ভাগ। তাহলে দেখো এটা খেয়াল করো, অর্থাৎ কসের মান বিবেচনা করতে গেলে 2 আর 3 এ পড়ে, আর থিটার যে সীমা বিবেচনা করতে গেলে শুধুমাত্র কি থার্ড কোয়াড্রেন্টে পড়ে। তাহলে দুইটা মান বিবেচনা এনে তাহলে বলতে হবে আমাদেরকে এখানে কি থার্ড কোয়াড্রেন্টের মানকে তোমাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে মানটা বের করতে হবে। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে তোমার কি টেন এবং সাইডের মানটা তোমাকে দিতে করতে হচ্ছে। কসের মান হচ্ছে তোমার নেগেটিভ, আর থিটার সীমা হচ্ছে তোমার কি 180 থেকে 270। তাহলে কসের মান বিবেচনা করলে তোমার এই আর এই পড়ে, আর থিটার সীমা বিবেচনা করলে থার্ড কোয়াড্রেন্ট। তার মানে দুটোই বিবেচনা আনলে আমাদেরকে কি থার্ড কোয়াড্রেন্ট কে মানটা দেখো দুইটা দাগ করছে তোমার থার্ড কোয়াড্রেন্ট, সেট করে একটা দাগে করছে সীমাটা পড়ে নাই এটা। এই জন্য দুই মানটা বিবেচনা এনে আমাদেরকে কি টেন এবং সাইডের মান বের করতে হবে এটা। তাহলে এই দুইটা মান আমরা দেখতেছি এটা শুধুমাত্র কি তৃতীয় চতুর্ভাগে পড়ে এটা। তাহলে আমরা বলতে পারি দেখো এটা যেহেতু কসটা নেগেটিভ এবং কি থিটার সীমা দেওয়া আছে পাই থেকে 3π/2 পর্যন্ত, অর্থাৎ তোমার পাই মানে 180 আর 3π/2 মানে 270 ডিগ্রি, এটা অর্থাৎ এই রেঞ্জের ভিতরে এটা। তাহলে এই দুইটা মান বিবেচনায় আমরা বলতে পারি এটা যে থিটা কোণের অবস্থান হবে তোমার কি তৃতীয় চতুর্ভাগে। সবাই লিখে বলো এটা, সুতরাং কি থিটা কোণের অবস্থান হবে তোমার তৃতীয় চতুর্ভাগে। এই দুই মান বিবেচনা আমরা বলতে পারি এটা যে থিটা কোণ অবস্থান হবে কি তৃতীয় চতুর্ভাগে। খাতা লিখে নাও, দেওয়া আছে cos θ = -4/π। তো আমরা জানি cos θ = তোমার ভূমি বাই অতিভুজ, জন্মগত বুঝি ভূমি বাই অতিভুজ। cos θ = দেওয়া আছে -4/π। তাহলে আমরা জানি cos θ কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানে কল্পনা লিখেছি এখানে যে থিটার অবস্থান বের করতে হবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা একটা তৃতীয় চতুর্ভাগে মান বের করতে হবে এটা। এই জন্য তৃতীয় চতুর্ভাগে ত্রিভুজ থাকতে হবে আমাদের, তৃতীয় চতুর্ভাগে ত্রিভুজ থাকলাম। এটা থিটা কোণ মেনশন করলাম, এটা পি, এটা কিউ বললাম। তাহলে থিটা কোণের বিভাগ লম্ব বল, নির্দিষ্ট বিভাগ লম্ব বল হবে এটা, এটা হচ্ছে তোমার লম্ব, আর কিউ হচ্ছে লম্ব, আর ওবি হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ওবি হচ্ছে তোমাকে সমতলে বিভাগ অতিভুজ এটা। তাহলে দেখো এটা আমরা এখান থেকে cos θ মান দেওয়া ছিল -4/5। তো আমরা জানি cos θ অনুপাত মান কি ভূমি বাই অতিভুজ। তার মানে দেখো এটা আমরা আগে বলছি এটা অতিভুজ সর্বদা ধনাত্মক হবে, অতিভুজ সর্বদা কি ধনাত্মক। দেখো এটা ভূমি হচ্ছে তোমার ওপি, সেটা তোমার 100 এই জন্য তোমার ভূমিটা নেগেটিভ হবে। তাহলে এই মাইনাসটা হবে তোমার +4 এর সাথে, ভূমির সাথে এটা। তাহলে আমরা লিখতে পারি এটা, সুতরাং দেখো এটা ভূমি হচ্ছে আমাদের ওপি ইকুয়াল টু কি কত হবে -4। মাইনাসটা ভূমির সাথে হবে কেন, যেহেতু ভূমিটা তোমার ওপি, সেটা 100 হবে, এটা 100 ডিগ্রির কারণে
যে ভূমিটা হচ্ছে তোমার -4 আর অতিভুজ হচ্ছে তোমার 5। অতিভুজ আমরা আগে বলছি অতিভুজ কি সর্বদাই কি ধনাত্মক, অতিভুজ সর্বদাই ধনাত্মক। লিখতে পারি এটা অতিভুজ তোমার OQ মান হচ্ছে 5। তাহলে আমরা cos এর মান থেকে আমরা কি ভূমি অতিভুজ আমরা পেয়ে গেলাম। এটা ভূমি OQ মান -4 আর অতিভুজ OQ মান হচ্ছে তোমার 5। আমরা এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা জানি এটা একমাত্র ফিগারের উপরে অ্যাপ্লাই করা যায় না। তাহলে ফিগারের উপরে দিয়ে আমরা এখন এই PQ লম্বটা আমাদের মানটা বের করব। এটা দেখো এটা দেখো এটা পিথাগোরাস উপপাদ্য যদি পাই উপপাদ্য হতে পাই অতিভুজ হয়েছিল। দেখো এটা অতিভুজ তোমার OQ, লম্ব হচ্ছে তোমার PQ আর ভূমি হচ্ছে তোমার OP। তাহলে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু, তার মানে OP হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার মানে PQ হোল স্কয়ার। আমরা লম্ব PQ টা বের করব। দেখো ভূমি আমাদের জানা আছে, অতিভুজ জানা আছে, লম্ব PQ টা বের করব। এটা তাহলে বা PQ হোল স্কয়ার ইকুয়াল টু OQ স্কয়ার মাইনাস OP স্কয়ার। তাহলে বা উভয় দিকে আমি যদি বর্গমূল করি পূর্বকে বর্গমূল করলাম, বর্গ বর্গ কাটা যাবে এটা। তাহলে PQ ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো OQ এর মান, OQ হচ্ছে তোমার অতিভুজ তো 5 হোল স্কয়ার মাইনাস OP হচ্ছে তোমার ভূমি -4 হোল স্কয়ার। তাহলে প্লাস মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে বর্গের কারণে, অর্থাৎ 16। তাহলে প্লাস মাইনাস √9 প্লাস মাইনাস 3। খেয়াল করো PQ মান প্লাস মাইনাস 3। দেখো এটা PQ হচ্ছে তোমার লম্ব, PQ লম্ব তুমি দেখো এটা PQ লম্বটা তোমার y এর ঋণাত্মক দিকে, ও y হচ্ছে তোমার y ধনাত্মক দিক, কিন্তু ও y প্রাইম হচ্ছে তোমার y ঋণাত্মক দিক। কিন্তু তোমার লম্বটা কি PQ যাবো y এর ঋণাত্মক দিকে, এটা এই জন্য লম্বটা মাইনাস হবে। এটা তোমার সুতরাং লম্ব PQ ইকুয়াল টু -3 হবে। যেটা আমরা দেখো এটা PQ টা লম্ব হচ্ছে তোমার কি y এর ঋণাত্মক, এই জন্য লম্ব PQ এর মানটা কি দিক দিয়ে বিবেচনা করতে হবে। এখানে অর্থাৎ লম্ব হচ্ছে তোমার -3। আমরা তিনটা বাহুর মানে পেয়ে গেলাম। এটা লম্ব ভূমি আমরা কি সবগুলো আমরা পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে বলছে তোমার টেন এবং কি সাইনের মানটা। এটা দেখো খুব সহজে এখন বের করা যাবে। দেখো এটা তাহলে প্রথম আমি টেন যদি বের করি, এটা টেন থিটা ইকুয়াল টু, আমরা জানি কি টেন থিটার অনুপাত হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, টেন হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার PQ আর ভূমি হচ্ছে তোমার OP। তো লম্ব PQ এর মান হচ্ছে, দেখো লম্ব PQ এর মান -3 আর ভূমি OP এর মান হচ্ছে -4। তাহলে 2 মাইনাসে কাটা গেলে হবে তোমার 3/4 হবে এটা। তাহলে 10 এর মানটা তোমার 3/4 হয়ে গেল এটা। এবার আমরা সাইনের মানটা বের করব। এটা দেখো সাইনের মানটা দেখো এবারে এখানে সাইনের মানটা দেখো, সাইন দেখো এটা সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি এটা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে দেখো এটা লম্ব হচ্ছে PQ, অতিভুজ হচ্ছে তোমার OQ। তাহলে PQ এর মান হচ্ছে তোমার -3 আর OQ এর মান হচ্ছে 5, তার মানে -3/5। তাহলে আমাদের দুইটা মান হয়ে গেল। আমাদের দেখো এটা tan θ =
tan theta ইকুয়াল টু কি 3/4 আমরা দুইটা মানে পেয়ে গেলাম দেখো এটা সুতরাং tan theta ইকুয়াল টু 3/4 এবং sin theta ইকুয়াল টু -3/5 এই দুইটা মান আমাদের বের করতে হচ্ছে এটা অর্থাৎ এই দুইটা মানে কি বিবেচনা এনে আমাদের কি টেন অফ বি সাইডটা মান বের করতে হচ্ছে এটা আমরা খুব সহজে কোয়াড্রেন্টের মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু কি বের করে ফেলতে পারলাম এটা তাহলে আমরা এর পরবর্তী গাণিতিক সমস্যা আসি মেরা খেয়াল করে এটা এতটুকু কিন্তু আমি যতটুকু নিচ্ছি আমি এটা ততটুকু কিন্তু তোমার স্পিড হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা দৈর্ঘ্য বেশি বড় হয়ে গেলে আপলোড করতে আমাদের সমস্যা হয় না তো আমি এর পরবর্তী কোনো গাণিতিক সমস্যা যাচ্ছি না এটা তো তোমাদেরকে একটা খবর দিয়ে দিচ্ছি এটা সেটা হচ্ছে তোমাদেরকে যে কোনো সময় তোমাদের একটা পরীক্ষা হতে পারে আর সেটা আজকে মিটিংয়ে বাদে আমাদেরকে জানানো হয়েছিল তো দেখো এটা আজকে আমাদের সরকারি মিটিং হচ্ছে স্কুলে সেই মিটিংটা আমাদের জানানো হচ্ছে এটা আমাদের সিলেবাস দিয়ে দিচ্ছে এটা যে কোনো সময় একটা পরীক্ষা হতে পারে তোমাদের এটা তারপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃবিদ্যালয় বার্ষিক পরীক্ষার সিলেবাস তো যেহেতু আমি তোমাদের উচ্চতর করে পড়াই নবম শ্রেণী উচ্চতর পড়াই এটা তো সেটা আমি তোমাদের সিলেবাস আমি দিয়ে দিলাম এটা অর্থাৎ উচ্চতর গণিতে বার্ষিক পরীক্ষার সিলেবাস কিন্তু তোমার একটু অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং বিবরণ 8.1 আজকে আমরা যে 8.2টা 8.2টা আমরা করেছিলাম এটা তোমাদের কিন্তু সিলেবাসে ছিল এটা কিন্তু এই সিলেবাসে না থাকার আগামী ক্লাসে কিন্তু আমরা 8.2 থেকে আর করবো না আমরা এই সিলেবাস মধ্যে সীমাবদ্ধ থাকবো না তোমাদের পরীক্ষাটা তোমাদের আগামী মাসে 15 অথবা 20 তারিখ হতে পারে না সেটা আমরা তোমাদের পরে জানাবো এটা এবং সেটা অনলাইনে হবে এটা এমসিকিউ টাইপের হবে কিন্তু এটা আজকে আমাদেরকে মিটিংয়ে জানানো হয়েছে তো তোমরা এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নাও আমরা আগামীতে যে ক্লাসগুলো নিব এটা অনলাইনে এটা সেটা এই অধ্যায়গুলোর উপর আমরা সেভাবে থাকবো এটা তো তোমরা এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নাও আগামী মাসের 15 অথবা 20 তারিখের মধ্যে তোমাদের অনলাইনে একটা পরীক্ষা হবে সেটা এমসিকিউর মাধ্যমে হবে তো সেটা আমরা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে এটা আগামী ক্লাসে তাহলে আমরা 8.2 না করে আমরা এই অধ্যায়গুলোর উপর কি যে কোনো একটা অংশ নিয়ে আলোচনা করবো এটা তো ততদিন পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ